আচ্ছা, জেসি বলো। জি স্যার। 1 মোল ক্লোরিনে কতগুলি ক্লোরিনের পরমাণু থাকবে? 1 মোল ক্লোরিন অণুতে কতগুলি ক্লোরিন পরমাণু থাকবে? দুটি স্যার। 1 মোল ক্লোরিন অণুতে কতগুলি ক্লোরিন পরমাণু থাকবে? দুইটি স্যার। একটা অণুর মধ্যে দুটা পরমাণু থাকবে। ক্লোরিনের যদি একটা অণু নেওয়া হয় তাহলে সেখানে দুইটা থাকবে, কিন্তু যদি বলা হয় 1 মোল তাহলে দুইটা থাকবে না। 1 মোল জিনিস মানে কতগুলি? 6.02 × 10⁻23। 1 মোল ক্লোরিন মানে এই 6.02 × 10⁻23 ক্লোরিন অণু থাকবে, আর অণু যতগুলি থাকবে পরমাণু থাকবে তার ডাবল। তাহলে 1 মোল ক্লোরিন অণুতে ক্লোরিনের পরমাণু থাকবে 2 × 6.02 × 10⁻23। জি বুঝছি স্যার। ক্লিয়ার? যদি বলা হয় 1 মোল ক্লোরিন, 1 মোল ক্লোরিনে ক্লোরিনের অণু কয়টা থাকবে? যদি অণু কয়টা থাকবে তাহলে আনসার হবে 6.02 × 10⁻23। আর যদি বলে পরমাণু কয়টা থাকবে তাহলে আনসার হবে 2 × 6.02 × 10⁻23। ইয়াসিন বলো, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? ইয়াসিন, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? নবারুনের ইয়াসিন আসনা ক্লাসে? জি স্যার। বলো, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? 23। সোডিয়াম ক্লোরাইড, এই যে এটা সোডিয়াম ক্লোরাইড, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23 পারমাণবিক ভর। আরেকটা আছে ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এই দুটো যোগ করলে যেটা হবে 23 + 35.5 কত হয়? 58.5। 58.5। ইয়াসিন বুঝছো? জি স্যার। সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর হচ্ছে 58.5। তোমাদের একটা চার্ট দেখাইছিলাম, তোমাদের যে চ্যাপ্টার আছে কি বলে, কি বলে এটাকে? পর্যায় সারণী স্যার। পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে তোমাকে দেখাইছিলাম কিছু পরমাণু ভর মুখস্থ করার জন্য, এগুলো করে ফেলতে হবে, নাহলে কিন্তু চ্যাপ্টার করে লাভ নাই। আজকে যেটা পড়বো এটা আরো দরকারি জিনিস, এখানে আরো ভর লাগবে। সোডিয়াম ক্লোরাইডের ইসরাত বলো, ক্লাস 9 এর ইসরাত। জি স্যার। 1 মোল পানির ভর কত? 1 মোল পানির ভর 18 গ্রাম। 18 গ্রাম। পানির ভর 18 গ্রাম। 1 মোল পানিতে কয়টা পানির অণু থাকবে? 1 মোল পানিতে কয়টা পানির অণু থাকবে? দুইটি। দুইটি কেন? পানির অণু কোনটা? এটা না, H2O, এটা হচ্ছে পানির অণু। 1 মোল যে কোনো পদার্থের মধ্যে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 × 10⁻23। 1 মোল যে কোনো পদার্থের মধ্যে অণু থাকবে কতগুলি? অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.02 × 10⁻23। তাহলে যদি বলে 1 মোল পানিতে কয়টা অণু থাকবে, তাহলে উত্তর হবে 6.02 × 10⁻23। 1 মোল পানিতে কয়টা অণু থাকবে? 6.02 × 10⁻23। 6.02 × 10⁻23। লিমা বলো, লিমা। জি স্যার। 18 গ্রাম পানির মধ্যে কতগুলি পানির অণু থাকবে? 18 গ্রাম।
18 গ্রাম পানির মধ্যে কতগুলি পানির অণু থাকে? 18 গ্রাম। এক 18 মোল গ্রামে স্যার। কয় মোল হয়? 18 গ্রাম মোল হয়? এক মোল। পানি। 1 মোল পানি, তাহলে 1 মোলের মধ্যে কয়টা অণু থাকে? 6.023 into 10 to the power 23. তাহলে 18 গ্রামের মধ্যে কয়টা থাকবে? 6.023 into 10 to the power 23 t. 10 to the power 23 গুড। তাহলে যদি বলো 10 গ্রামে কয়টা থাকবে, তাহলে বলবো 18 গ্রামে থাকে এতটা, 1 গ্রামে কত, 10 গ্রামে কত, এভাবে বের করতে পারবো না? জি স্যার। আচ্ছা, সবাইকে দোস্তি, কেউ বাকি থাকলে বইলো, কাউকে পড়ার বাকি থাকলে আমাকে বলতো, পড়া তোমার কেউ বাকি থাকে, আর যদি বাকি না থাকে তাহলে আবার যদি সোনিয়া বলো, আবার সানিয়া। আদর্শ তাপমাত্রা এবং চাপ কত? আদর্শ তাপমাত্রা কত, বর্তমান তাপমাত্রা কত, এবং প্রমাণ চাপ বর্তমান তাপমাত্রা কত? সানিয়া বলো। কিটা কইছেন আরেকবার কইবা? আদর্শ তাপমাত্রা কত? কত ডিগ্রি আদর্শ সেলসিয়াস? হ্যাঁ, বলুন। এই যে দেখো, এই যে তোমরা বাসায় পড়ো না, তোমাদের কেমনে পড়ো বলো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপ বলা হয়। এটাকে সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়, মানে আদর্শ তাপমাত্রা বলা হয়, প্রমাণ তাপমাত্রা বলা হয়। তার মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আদর্শ তাপমাত্রা বা প্রমাণ তাপমাত্রার মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি সেলসিয়াস। আর আদর্শ চাপ বা প্রমাণ চাপের মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। আদর্শ তাপমাত্রা বা চাপ হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ, আর আদর্শ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে থাকবে? জি স্যার। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? 22 স্যার। 22.4 লিটার। প্রমাণ তাপমাত্রা এবং চাপে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এই সূত্রটা শিখছিলা, n = W/m। জি স্যার। এখানে n কি? অনুর সংখ্যা। n হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা। মূল n সংখ্যা। হচ্ছে মোল সংখ্যা। W টা হচ্ছে ভর, গ্রাম এককে ভর। W হচ্ছে গ্রাম এককে ভর, আর m হচ্ছে ক্যাপিটাল M হচ্ছে আণবিক ভর। এটা হচ্ছে মূল সংখ্যার একটা সূত্র। মূল সংখ্যার আরেকটা সূত্র এভাবে লেখা যায়, যেটা আয়তন দিয়ে দেয়া থাকে, তাহলে n সমান v/22.4, n = v/22.4। এটা হচ্ছে একটা মূল সংখ্যা। আর এভোগাড্রো সংখ্যা দিয়েও লেখা যায়, n = ক্যাপিটাল M/6.02 into 10 to the power 23, যেখানে ক্যাপিটাল N হচ্ছে অণুর সংখ্যা। ক্যাপিটাল N টা কি? অনুর সংখ্যা। অণুর সংখ্যা। তাহলে কিন্তু সূত্র আবার মুখস্থ করতে হবে। n = W/capital M, এগুলো অবজেক্টিভে লাগবে। n = W/m অথবা n = v/22.4, n = capital M/6.02 into 10 to the power 23। এই ম্যাথ কি করছিলা? উদাহরণ তৈরি করছিলা? ওদের হোমওয়ার্ক দেই না দিলে কি বাসায় পড়তে হয় না? আজকে সবগুলো উদাহরণ করবে, এই চ্যাপ্টারের যতগুলো উদাহরণ আছে এখন যখন পড়াইছে সবগুলো করবা। জি আচ্ছা। ওরে গ্রুপে ছবি দিবা। গতকালকে আমরা পড়ছিলাম হচ্ছে মোলার দ্রবণ। গতকালকে পড়ছিলাম মোলার দ্রবণ। জেসি বলো, মোলার দ্রবণ কি? জেসি বলো, 1 মোলার দ্রবণ 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলার দ্রবণ বলা হয়।
দুই মোল থাকলে তো 2 মোলার দ্রবণ হয়ে যাবে, আর যদি শুধু মোলার দ্রবণ করে তাহলে 1 মোল নির্দিষ্ট থাকতে হবে। তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলার দ্রবণ বলে। হ্যাঁ হইছে, কিন্তু নাম্বার কত দিবে জানো? 1 লিটার। নাম্বার কত দিবে? নাম্বার পরীক্ষায় আসলে নাম্বার কত দিবে এটাতে, যেটা বলছো? 1 লিটার যদি থাকে তাহলে তো 1 মোল দ্রবণ, আর কালকে বলছি 2 লিটার মোলার দ্রবণের 0.5 সংজ্ঞা বললে গ্রাম। অবশ্যই, জি না স্যার, মোলার দ্রবণের সংজ্ঞা বললে অবশ্যই প্রথমে বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রা, এটা না বললে কাটা। মোলার দ্রবণের সংজ্ঞা কি? একটি একটি নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবণ থাকে তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে, অথবা 1 মোলার দ্রবণ। 1 মোলার দ্রবণের নাম হচ্ছে মোলার দ্রবণ। আর যদি 1 লিটারের মধ্যে 2 মোল থাকে তাহলে সে হবে 2 মোলার দ্রবণ, 3 মোল থাকলে হবে 3 মোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রা এই কথা বলতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় না বললে কিন্তু কাটা দিয়ে দেবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবণ থাকে তাহলে ওই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ। দ্রবণ। এরপর হচ্ছে ইয়াসিন, বলো ইয়াসিন, সেমিমোলার দ্রবণ কোনটা? ইয়াসিন, ইয়াসিন নাই? জি স্যার। সেমিমোলার দ্রবণ কোনটা? সেমিমোলার। এই তোমরা যারা পরে ক্লাসে আসছো তারা আমাকে মেসেজ দাও, কেটে আসছো। যারা ক্লাসে আসো এখন মেসেজ দাও নাই, তারা আমাকে একটু মেসেজ দাও। সেমিমোলার দ্রবণ কোনটা? সেমিমোলার। স্যার আমি বলি, দিনা স্যার, দেখেন যদি 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে বলা হবে সেমিমোলার দ্রবণ। কে বলতে চাইছিলাম? আমি স্যার। আমি তো চিনি না। নাম বলতে হবে, নাম নাম আমি বললে তো চিনবো না। স্যার নুরি, হ্যাঁ বলো নুরি বলো। ডেসিমোলার দ্রবণ কোনটা? ডেসিমোলার। ডেসিমোলার, হ্যাঁ। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে তবে তাকে ডেসিমোলার দ্রবণ বলে। ভেরি গুড। তাহলে ডেসিমোলার দ্রবণ। সুমাইয়া বলো, গাঢ় দ্রবণ কোনটা, লঘু দ্রবণ কোনটা? একটা দ্রবণকে কখন গাঢ় দ্রবণ করবো, একটা দ্রবণকে কখন লঘু দ্রবণ করবো? সুমাইয়া বলো। সুমাইয়া। স্যার আমি আগের ক্লাস মিস স্যার আমি বলি, করছিলাম। জি স্যার আমি অনেক অসুস্থ ছিলাম। আচ্ছা স্যার আমি বলি, লেকচারগুলি করে দেখেন, হ্যাঁ বলো। আচ্ছা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবের পরিমাণ বেশি থাকে তাকে গাঢ় দ্রবণ বলে। হ্যাঁ আর কম থাকে তাহলে সেটা হবে লঘু দ্রবণ। গাঢ় দ্রবণ। আর লঘু দ্রবণ হলো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবের পরিমাণ কম থাকে তাকে লঘু দ্রবণ বলে। ঠিক আছে, কে বললা? আলিশা। জি স্যার। তো তো মেসেজ দাও না, তুমি যে ক্লাসে আসছো। দিচ্ছি স্যার। আচ্ছা এরপরে আসলে হচ্ছে দ্রবের ভর্নিং এর একটা সূত্র শিখছিলাম আমরা, ডব্লিউ সমান এসবিএম বাই SBM বাই এসবিএম 1000। বাই 1000। ডব্লিউ সমান এসবিএম বাই 1000। 1000। ডব্লিউ সমান এসবিএম বাই 1000। লিমা বলো, জি স্যার। পরিচয় বলো, এখানে ডব্লিউ দিয়ে কি বোঝায়, এস দিয়ে কি বোঝায়, ভি দিয়ে কি বোঝায়? ডব্লিউ দি বোঝায় গ্রাম এককের ভর, এস দি বোঝায় মোলারিটি, বি দি বোঝায় আয়তন, আর এম মানে আণবিক ভর। আমরা এই সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন অঙ্ক করছিলাম, তাই না? তাহলে কিন্তু জি পারবো স্যার। আশা করি না? সরাসরি সূত্র দিয়ে করো। জি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত যা কাউকে বলছিলাম আমরা এগুলি সবাই হোমওয়ার্ক করো, বাসায় সবগুলি ম্যাথ করো, উদাহরণের সবগুলি ম্যাথ বাসায় করবা।
এখন আমরা আজকে নতুন একটা টপিক করব, যৌগের মৌলের শতকরা সংযুতি। চ্যাপ্টারটা একটু বড়, হ্যাঁ আস্তে আস্তে করি। আচ্ছা দেখো করি আমরা, যৌগে হচ্ছে মৌলের শতকরা সংযুতি। এখন যৌগে মৌলের শতকরা সংযুক্তি বলতে বোঝায় একটা যৌগের মধ্যে কোন মৌলটা কত পার্সেন্ট আছে, কোন মৌলটা কত পার্সেন্ট আছে, এটা দিয়ে বোঝায় হচ্ছে ওই মৌলের শতকরা সংযুতি। অর্থাৎ তুমি যদি একটা পদার্থের 100 গ্রাম নেও, যেমন তোমরা দেখবা বাজার থেকে যে কোনো একটা জিনিস কিনে আনলে, মনে করো সয়াবিন তেল কিনে আনছে বাজার থেকে, ওই সয়াবিন তেলের প্যাকেটটা দেখবো, প্যাকেটের মধ্যে লেখা থাকে যে প্রতি 100 গ্রামের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট আছে এতটুকু, আনস্যাচুরেটেড ফ্যাট আছে এতটুকু ইত্যাদি। তুমি বাজার থেকে যদি একটা বাদামের প্যাকেট কিনে নিয়ে আসো, তুমি হচ্ছে একটা চেনাচুরের প্যাকেট কিনে নিয়ে আসো, ওইটার গায়ে লেখা থাকবা যে প্রতি 100 গ্রামের মধ্যে লবণ আছে এতটুকু, চানাচুর আছে এতটুকু, ফ্যাট আছে এতটুকু। এরকম এরকম যে কোনো জিনিসের প্রতি 100 গ্রামের মধ্যে যতটুকু থাকে তাকে বলা হয় ওই মৌলের শতকরা সংযুতি। এক মার্কের সংজ্ঞা পড়বে এখান থেকে। কোনো একটা যৌগের 100 গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে, তুমি 100 গ্রাম যদি একটা যৌগ নেও, ওই যৌগের মধ্যে কোনো একটা মৌল যত গ্রাম থাকবে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। কোন যৌগের 100 গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। আচ্ছা, এখন শতকরা সংযুতি বের করার একটা সূত্র আছে, হ্যাঁ এক মিনিট দাঁড়াও। ঠিক আছে, আমি আরেকটা থেকে জয়েন হইলাম, যাতে তোমরা দেখতেছো কি মেসেজ দিচ্ছ দেখতে পারি আর কি। ওকে, যে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যতটুকু থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে, সংজ্ঞাটা শিখবা। এরপরে শতকরা সংযুতি নির্ণয়ের একটা সূত্র আছে। কোন যৌগে একটি মৌলের শতকরা সংযুতি কিভাবে বের করবো, বের করার সূত্রটা হচ্ছে উপরে থাকবে মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা, মানে ওই যৌগটার মধ্যে কয়টা পরমাণু আছে ওই মৌলের, গুণ 100 ভাগ যৌগের আণবিক ভর, শেষে একটা পার্সেন্ট চিহ্ন দিবা। এটা হচ্ছে কোন একটা মৌলের শতকরা সংযুতি নির্ণয় করার সূত্র। যেমন আমরা যদি বলি এখন পানি, এই পানির মধ্যে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত, H2O তে হাইড্রোজেনের, তোমরা কিন্তু এগুলি ক্লাস শেষে ভিডিও দেখে দেখে নোট করে ফেলবা। শতকরা সংযুতি কত, পানিতে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত, তাহলে শতকরা সংযুতির সূত্র কি, তাহলে বলবো H2O তে হাইড্রোজেনের শতকরা সংযুতি সমান, সূত্রটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর, এখানে কার শতকরা সংযুতি বের করতে বলছে, হাইড্রোজেনের, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 গুণ পরমাণুর সংখ্যা H2O, এই সংকেতটার মধ্যে কয়টা হাইড্রোজেন আছে, H2O, এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 2টা, তাহলে 1 গুণ 2 গুণ 100। নিচে কি যৌগের পারমাণবিক ভর, এই সম্পূর্ণ যৌগটার পারমাণবিক ভর, পানির পারমাণবিক আণবিক ভর, পানির আণবিক ভর কত 18, শেষে একটা পার্সেন্ট চিহ্ন দিব, তাহলে সমান, তাহলে 2 আর গুণ 100 আর কে 2 দিয়ে গুণ করলে 200, 200 কে 18 দিয়ে ভাগ করলে কত হয়, ক্যালকুলেটর দিয়ে ভাগ করো তো, 11.11 11%। তাহলে এখন যদি বলতো পানিতে অক্সিজেনের শতকরা সংযুতি কত, তাহলে হয়তো H2O তে অক্সিজেনের শতকরা
সংযুতি সমান অক্সিজেনের এখানে কয়টা আছে, অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তাহলে সূত্রের মধ্যে তাহলে 16, অক্সিজেন কয়টা আছে একটা, তাহলে 1 দিয়ে গুণ হবে ইনটু 100, আর নিচে হবে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর হচ্ছে 18%, তাহলে কত হয় 88.88। 88.88%। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। তাহলে একটা মৌলের যদি শতকরা সংযুতি বের করতে বলে তাহলে আমরা বের করতে পারবো না? জি স্যার। আমরা সূত্র দিয়ে বের করে ফেলবো, অথবা ঐকিক নিয়মে অঙ্ক করে করা যায়। বইয়ে প্রথম ঐকিক নিয়মে অঙ্ক দিয়ে করছে, ঐকিক নিয়ম লাগবে না আমাদের। যেমন এখানে বলছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শতকরা সংযুতি বের করো। আচ্ছা আমরা নিচেরটা যাই মনে করো, এটা দেখো, এটা সালফিউরিক অ্যাসিড H2SO4 যৌগে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি কত? তাহলে শতকরা সংযুতি বের করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আণবিক ভর আর একটা হচ্ছে পারমাণবিক ভর। তাহলে এখানে তারা প্রথমে আণবিক ভরটা বের করে নিল, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হাইড্রোজেন হচ্ছে 1 গুণ 2 যোগ 32 যোগ 16 গুণ 4 সমান 98। আণবিক বের করাটা বুঝো না এরকম কেউ আছো? আণবিক ভর বের করা বুঝো নাই? জি না। সবাই বুঝছো? তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। তাহলে এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 2। এই দেখো সালফিউরিক অ্যাসিড যে আমি লিখলাম, সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। আর এই হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর পরমাণুর সংখ্যা হচ্ছে 2। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হবে পারমাণবিক ভর হচ্ছে 1 গুণ পরমাণুর সংখ্যা হচ্ছে 2 গুণ 100 ভাগ আণবিক ভর। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, আণবিক ভর হচ্ছে 2 আর কি, তাহলে গুণ করলে হয় 2.04%। তাহলে সালফারের ক্ষেত্রে কত হবে? তাহলে সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফার পরমাণু আছে হচ্ছে একটা, তাহলে সালফারের সংযুতি হবে 32 গুণ 1 গুণ 100 ভাগ 98। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 4টা, সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে অক্সিজেন কয়টা? 4টা। তাহলে 16 গুণ 4 ইনটু 100 ভাগ 98%, 65.30%। তাহলে এরকম যে কোনো যৌগের পারমাণবিক ভর বের করতে পারবে না, সরি পারমাণবিক সংযুতি বের করতে পারবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা এটা একটু দেখো, এটা একটু ব্যতিক্রম না, স্বাভাবিক বলতে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে শতকরা সংযুতি বের করো। এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? দুইটা। সালফার কয়টা আছে? 3টা। এখানে কিন্তু সালফার আছে হচ্ছে আমাদের 3টা। বুঝো ভালো করে, কেউ না বুঝে থাকলে Al2SO4 হোল 3, এই নিচের 3 মানে ভিতরে যা কিছু আছে সবগুলি 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে ভিতরে দেখতেছি সালফার আছে একটা, এই যে একটা সালফার এখানে, বাট নিচে এখানে লেখা আছে 3, তাহলে 3 একে 3, তার মানে সালফার আছে 3টা। অক্সিজেন এখানে দেখাইতেছে অক্সিজেনের নিচে লেখা 4, তার মানে অক্সিজেন আছে 4টা, তার নিচে আবার আছে 3, আর অক্সিজেন আছে এখানে 3 4 এ 12টা। অক্সিজেন কয়টা? 12টা। এটা কিন্তু একটু বুঝো, মিস করো না। তাহলে প্রথমে আমরা অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভরটা একটু বের করে দেখি। অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর হবে, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27, অ্যালুমিনিয়াম আছে 2টা, তাহলে 27 গুণ 2, পরে যোগ SO4 হোল 3, সালফেটটা যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে আমরা ওইখানে একটা ব্র্যাকেট দিয়ে ফেলবো। প্রথমে ব্র্যাকেট দিয়ে সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, লিখলাম 32 যেহেতু একটাই আছে, যোগ অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে 4টা, তাহলে 4 16 64, ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্র্যাকেটের নিচে আছে কত? 3,
তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 3 দিয়ে গুণ হয়ে যাবে। 27 গুণ হচ্ছে 54 প্লাস 32 আর 64 যোগ করলে 4 আর 2 6 6 3 9 96 96 কে আবার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 54 যোগ 318 3 9 27 28 288 আর এই পুরোটা যোগ করলে হয় 342। এই আণবিক ভর বের করাটা বোঝো নাই এমন কেউ আসো কিনা? থাকলে বলো, আমি আবার রিপিট করব। অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর বের করছে, এটা বোঝো নাই এমন কেউ থাকলে বলো, আমি আবার রিপিট করব। মেসেজ দাও, থাকলে মেসেজ দাও। যারা বুঝছো তারা না বললেও চলবে, কিন্তু যারা বুঝো নাই তারা আমাকে মেসেজ দাও। আমাকে মানে মেসেজ দাও আর কি, তো ওই যে ফুল মিটে মেসেজ দাও আর কি। আর যারা বুঝছো তারাও মেসেজ দিতে পারো, বুঝছি। আচ্ছা, বুঝার মেসেজ না দিলেও সমস্যা নাই, যারা বুঝো নাই তারা মেসেজ দাও। আচ্ছা, নুরি বুঝো নাই? জি না স্যার। আচ্ছা, আবার বলি তাহলে। তুমি আগের ক্লাস মিস করছিলা না? স্যার। লিমা বুঝো নাই, ওকে, সমস্যা নেই। আবার রিপিট করতেছি, একটু দেখো। প্রথমে একটা সহজ জিনিস বলি। H2SO4 এর আণবিক ভর কত? তাহলে আণবিক ভর বের করার নিয়ম হচ্ছে H2SO4 এর আণবিক ভর সমান, ভর বের করার নিয়ম হচ্ছে এখানে যারা যারা আছে প্রত্যেকের আলাদা আলাদা ভর বের করতে হবে আগে। হাইড্রোজেনের ভর কত এটা মুখস্থ শিখতে হবে। একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1। তুমি বুঝো ভালো করে লিমা, ফরহাদ। এখানে একটা হাইড্রোজেনের ভর কত? 1, এটা মুখস্থ করতে হবে। এখানে হাইড্রোজেন আছে কয়টা? নুরি উত্তর দাও। হাইড্রোজেন আছে দুইটা স্যার। 2 দিয়ে গুণ করতে হবে, 1 গুণ 2। তাহলে হাইড্রোজেনের কাজ শেষ। একটার কাজ শেষ হয়ে গেলে পরে যোগ চিহ্ন দিতে হবে, যোগ। সালফার কয়টা আছে এখানে? একটা। সালফারের ভর কত? 32। তাহলে 32 গুণ 1, একটা থাকলে না দিলেও চলে। তাহলে সালফারের কাজ শেষ, তাহলে আরেকটা যোগ চিহ্ন দিতে হবে। অক্সিজেনের ভর কত? 16। কয়টা আছে? 4টা। তাহলে 2 যোগ 32 যোগ 4 64, সবগুলি যোগ করে হয় 98। ফরহাদ, লিমা, নুরি, তোমরা তিনজন এটা বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এখন আসো অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 এর ভর কত হবে? তাহলে এখানে অ্যালুমিনিয়ামের ভর কত? 27। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষা দেয়া থাকবে না। অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27। তাহলে 27। অ্যালুমিনিয়াম কয়টা আছে নুরি? দুইটা। 27 গুণ 2। তাহলে অ্যালুমিনিয়ামের কাজ শেষ। কাজ শেষ হয়ে গেলে একটা যোগ চিহ্ন দিতে হবে। এরপরে একটা কি আছে ওখানে? ব্র্যাকেট আছে না? এরপরে একটা ব্র্যাকেট আছে, আমরাও তাহলে একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেটের ভিতরে প্রথমে কি আছে? সালফার। নুরি বলো, সালফারের ভর কত? এই কার বাসায় মুরগি ধরতেছো তোমরা? বাকিদের তো খাওয়া খেতে যাবে। নুরি বলো, সালফারের পারমাণবিক ভর কত? 32 স্যার। 32। তাহলে আগে ব্র্যাকেট দিয়ে নিতে হবে, কিন্তু যেহেতু এখানে ব্র্যাকেট আছে তাহলে 32। কয়টা আছে? একটা।
তিনটা একটা স্যার। থাকলে গুণ করার দরকার নাই, একটা থাকলে গুণ দিয়ে এক দেয়া যায়, এক দিয়ে গুণ করা আর না করে একই এখানে। পরে যোগ, অক্সিজেন আছে, অক্সিজেনের বড় হচ্ছে 16, অক্সিজেন আছে এখানে আপাতত 4টা, তাহলে গুণ 4। এই সালফার আর অক্সিজেন যা আছে এদের সবার বাহিরে আবার দেখো একটা 3 আছে, এই জন্য এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে 3 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ এখানে 3টা সালফেট আছে। এই জন্য প্রথমে সালফেটেরটা ভিতরে লিখলাম, একে বাইরে আবার কি করতে হবে, 3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 27 কে 2 দিয়ে গুণ করলে হয় 54, যোগ 32 যোগ 4 16 64, এটার গুণ হবে আবার 3 দিয়ে। 54 যোগ 32 আর 64, 4 আর 2 6, 6 3 9, 96, 96 গুণ 3, তাহলে 54 যোগ 3 6 18, 3 9 27, 28, 288, তাহলে এখানে 8 4 12, 13 14, 342। এখন বুঝছো? কারো কোনো সমস্যা আছে অ্যালুমিনিয়াম সালফেট আণবিক ভর বের করা? বুঝছি স্যার। জি না স্যার, সমস্যা নেই। আমরা ঠিক করতেছিলাম, কারণ হচ্ছে এটা সামনে খুব বেশি পরিমাণে আমাদের লাগবে, একটু পরে আমাদের অনেক লাগবে এটা। তাহলে যে কোনো একটা যৌগ দেয়া থাকলে আমরা তার আণবিক ভর বের করতে পারবো, কোনো সমস্যা আমাদের হবে না আশা করি। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে তাহলে দেখো এই যে অ্যালুমিনিয়াম সালফেটটা দেয়া আছে, এই অ্যালুমিনিয়াম সালফেটের শতকরা সংযুতি বের কর। তাহলে আমরা দেখি অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর 27 গুণ 2 যোগ 32 গুণ 1 16 গুণ 4, পুরোটা আবার গুণ হয়েছে 3 দিয়ে, সমান 342। আমরা একটু আগে ভেঙে ভেঙে যেটা দেখলাম। তাহলে এখন অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি সূত্র হচ্ছে, উপরে হবে কি পারমাণবিক ভর, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27, লিখলাম 27, গুণ পারমাণবিক সংখ্যা, কয়টা অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়াম সালফেটে? 2টা। তাহলে 27 গুণ 2 গুণ 100, 100 সবসময় দিতে হবে, এটা সূত্রের 100, ভাগ হবে আণবিক ভর দিয়ে। এখানে আণবিক ভর অ্যালুমিনিয়াম সালফেটের কত পাইছিলাম আমরা? 342 দিয়ে ভাগ করলাম, ভাগ করে आंसर আসলো 15.78%। সালফারের কত হবে? সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, সব মিলিয়ে সালফার আছে 3টা। এই দেখো একটা সালফার, এখানে নিচে আবার 3 দেয়া আছে, তাহলে 3 একে 3, তাহলে 3 দিয়ে গুণ হবে, 100 ভাগ 342, কত পার্সেন্ট? অক্সিজেনের শতকরা সংযুতি 16, অক্সিজেনের পারমাণবিক ভর, অক্সিজেন আছে হচ্ছে দেখো কয়টা, ভিতরে 4টা বাইরে 3টা, 3 4 12, গুণ হবে 3 4 12, 12 100 ভাগ 342। বুঝছো সবাই? একটা জিনিস মনে রাখবা, একটা অণুর মধ্যে যতগুলি পরমাণু থাকবে সবার শতকরা সংযুতি যোগ করলে 100 হবে। অর্থাৎ এই যে 15.78, 28.07, 56.14, এই সবগুলিতে যদি ক্যালকুলেটর দিয়ে যোগ করো কত হবে? 100। সবসময় শতকরা সংযুতিগুলিকে একসাথে যোগ করলে সবসময় 100% হবে। এখন অনেক সময় অবজেক্টিভ আসে, মনে করো একটা যৌগের নাম হচ্ছে এবি, যৌগের নাম কি? এবি। তোমাকে বললো এর শতকরা সংযুতি হচ্ছে 40%, তাহলে বি এর শতকরা সংযুতি কত? 60%। গুড, তাহলে বি এর শতকরা সংযুতি হবে 60%, কারণ এ আর বি মিলা 100% হইতে হবে। তাহলে যে কোনো একটার শতকরা সংযুতি দেয়া থাকলে আমরা 100 থেকে ওটা বাদ দিয়ে দিলে আরেকটা পেয়ে যাব। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। আর সব যোগ করলে তো 99.9 বাড়াইলো। ওই 99.99 মানে 100 আর কি। আমরা যে 2 গড় করে নিচ্ছি, দশমিকের পরে আরো গড় ছিল তো, 3 গড় করে নিলে 100 হয়ে যেত একদম। বুঝছি স্যার। তাহলে যদি এরকম একটা যৌগ থাকে তোমাদের A2 B3 পরে C, এটা একটা যৌগ মনে করো, কথার কথা। এখানে A2 এর শতকরা সংযুতি বললো 40%, B3 30%, তাহলে C এর শতকরা সংযুতি কত হবে? 30%। তাহলে 40 আর 30 70 চলে গেছে, আরো 30% হবে C এর শতকরা সংযুতি। তাহলে শতকরা সংযুতি নিয়ে আমাদের কারো কোনো
কনফিউশন আছে? জি না স্যার। Good. এখন আসো হচ্ছে তোমরা শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত নির্ণয় করা। কি সংকেত? স্থূল সংকেত। আমরা যে সংকেতগুলো এখন শিখে আসছি এই সংকেতগুলিকে বলা হয় আণবিক সংকেত। আমরা যে সংকেতগুলি অলরেডি শিখছি এদেরকে বলা হয় কি সংকেত? আণবিক সংকেত। যেমন H2SO4, এই কথা বলো না, H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের একটা আণবিক সংকেত। আর স্থূল সংকেত হচ্ছে সম্পূর্ণ সংকেত হবে না, যেটা দিয়ে শুধুমাত্র অনুপাত বোঝানো যাবে সেটা হবে স্থূল সংকেত। আগে সংজ্ঞাটা শিখবো। এখানে স্থূল সংকেত কাকে বলে? এই যে সংজ্ঞা দেখো, যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলির অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। সংজ্ঞাটা শিখো। যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলির অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। তার একটা অণুতে যে পরমাণুগুলি আছে শুধুমাত্র তাদের অনুপাতটা বোঝা যাবে। যদি অনুপাত বোঝা যায় সেই সংকেতের নাম হচ্ছে স্থূল সংকেত। যেমন দুইটা উদাহরণ দিই আমরা। মনে করো C6H6, এই যৌগটার নাম হচ্ছে বেনজিন। তোমরা নতুন শেষে এই বইয়ের শেষের দিকে পড়বা অথবা ইন্টারমিডিয়েটে পড়বা। এই যৌগটার নাম কি? বেনজিন। এটার নাম হচ্ছে বেনজিন। আচ্ছা যাই হোক, উঠে গেলাম না এখন। C6H6 এই যৌগটার নাম হচ্ছে বেনজিন। এখন যদি বলা হয় এটার স্থূল সংকেত কত, এখানে কার্বন আছে কয়টা? 6টা। আর হাইড্রোজেন আছে 6টা। তাহলে এখানে কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কত? কার্বন অনুপাত হাইড্রোজেন সমান কত? 6। অনুপাতের সময় যে কোনো সংখ্যাতে ভাগ করে দেওয়া যায়, মানে সবচেয়ে ছোট সংখ্যা যেটা থাকে ওটাতে ভাগ করা যায়। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা 6, কারণ দুইটা এক সমানই। 6:6 কথা যে কথা, 1:1 একই কথা। বুঝছো না বুঝো নাই? মনে করো তোমাদের বাসায় হচ্ছে তেঁতুলের চাটনি আনছে। কিসের? তেঁতুলের চাটনি আনছে 12 প্যাকেট। এখন চাটনিটারে 12 ভাগ করলো। 12 ভাগ করে একজনের 6 ভাগ দিল, আরেকজনের 6 ভাগ দিল। আবার আরেকজনে হচ্ছে তোমার আমের চাটনি আনছে, আমের চাটনি এনে ওটার 2 ভাগ করছে। 2 ভাগ করে একজনের 1 ভাগ দিছে, আরেকজনের 1 ভাগ দিছে। দুই জায়গায় হিসাব কি এক কথাই না, না কম বেশি আছে? হ্যাঁ, 12 ভাগ করে 6 ভাগ দিলে যতটুকু পাওয়া যাবে, 2 ভাগ করে 1 ভাগ দিলেও ততটুকুই পাওয়া যাবে। বুঝো নাই মনে হয় আমার কথা? বুঝছি স্যার। আচ্ছা, কি তেঁতুলের কথা শুনে সবার মনে হয় খাইতে মন চাচ্ছে না? স্যার। ঠিক আছে, জিপে পানি চলে আসছে মনে হয় তোমাদের, না? স্যার আর কইবা না তে? হ্যাঁ, আর কইবা না? তেঁতুল কিন্তু অনেক মজা, বুঝছো? ঠিক আছে, আচ্ছা যাই হোক, ক্লাস বাদ দিয়ে তোমরা তেঁতুল খাওয়ার জন্য চলে যাবো। আচ্ছা তাহলে দেখো, এই যে মনে করো কার্বন এবং হাইড্রোজেন 6টা ছিল, এটা কিন্তু আমরা সংক্ষেপে লিখি, তাহলে অনুপাতটা হয় 1:1। তাহলে এটাকে C6H6 না লেখা শুধু C আর H ও লেখা যাবে। তাহলে এই যে শুধু C আর H লিখলাম, এটা হচ্ছে স্থূল সংকেত, আর অনুপাতটা বোঝানো হলো শুধু। মনে করো আরেকটা যৌগ আছে এরকম, C6H12O6। কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা, আবার অক্সিজেন আছে 6টা। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত? 6। তাহলে 6 দিয়ে যদি সবাইকে আমি ভাগ করে দেই, তাহলে কার্বন হবে 1টা, হাইড্রোজেন হবে 2টা, অক্সিজেন হবে আবার 1টা। তাহলে প্রথমে ছিল 6:1,
12:6 এটা যে কথা 1:2:1 এটা হচ্ছে কি একই কথা। মানে কত অনুপাতে আছে এটা যে সংকেত দ্বারা বোঝা যাবে সেই সংকেতের নামই হচ্ছে স্থূল সংকেত। 1 মিনিট একটু ওয়েট করে, আজান দিচ্ছে, আজানটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আসি আমরা প্রথমত সংজ্ঞাটা শিখছি। যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলির অনুপাত প্রকাশ করে তাকে বলে স্থূল সংকেত। তাহলে এক মার্কের সংজ্ঞা আসলে এটা শিখলে লিখবা। ওকে, এরপর হচ্ছে উপরে কি বলছে, আমরা আণবিক সংকেতের ধারণাটির সাথে ভালোভাবে পরিচিত হয়েছি, অনেকবার ব্যবহার করেছি এবং আমরা জানি আণবিক সংকেত থেকে আমরা একটি অণুতে কোন পরমাণু কতগুলো আছে বের করতে পারি। একটি অণুতে বিভিন্ন পরমাণুর সংখ্যার অনুপাত বোঝানোর জন্য স্থূল সংকেতের ধারণাটি প্রবর্তন করা হয়। অর্থাৎ স্থূল সংকেতে শুধু অনুপাত বোঝায়। যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের অণুতে H2O2 দুইটা হাইড্রোজেন এবং দুটি অক্সিজেন পরমাণু আছে। দেখো H2O এটার নাম হচ্ছে পানি, আর যদি H2O2 থাকে এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে এখানে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা অক্সিজেন আছে। তোমরা দেখতে পাচ্ছ H2O2 এ হাইড্রোজেন অক্সিজেনের পরমাণুর সংখ্যা যথাক্রমে 2 এবং 2, কাজে তাদের অনুপাত হবে 1:1। তার মানে তারা আছে হচ্ছে 2:2। 2:2 মানে তাদের সবচেয়ে ছোট ভাগ করলে অনুপাত হবে 1:1। তাহলে এদের স্থূল সংকেত হবে এই আর এই 2 আর এই 2 দিয়ে 2 জনকে কাটা দেওয়া যাবে, তাহলে স্থূল সংকেত হবে HO। তাহলে আমি কয়েকটা জিনিসের তোমাদের জিনিস দেখাই একটু স্থূল সংকেত, তাহলে আরো ক্লিয়ার হবে তোমরা। যেমন দেখো C6H6 এর স্থূল সংকেত, এটা স্থূল সংকেত কত হবে খাতায় লিখো সবাই, খাতায়। C6H এর স্থূল সংকেত হবে CH। এখানে একটু ভালো জায়গা নেই, দাঁড়াও, এখানে C6H6 এর স্থূল সংকেত C6H6 এর স্থূল সংকেত পরে লেখো H2O2 এর স্থূল সংকেত, পরে লেখো C6H12O6 এর স্থূল সংকেত, H2O এর স্থূল সংকেত। এই পর্যন্ত উঠাও, আমি উত্তর লিখে দিতেছি। উঠানো শেষ হলে বলো, আমি উত্তর লিখে দিচ্ছি। জি স্যার, তুলানো শুরু করেছে। তুলছি স্যার। আচ্ছা, তাহলে C6H6 এর স্থূল সংকেত হবে 6 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করে ফেললে শুধু C আর হচ্ছে H। H2O2 এটারও 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে এটার স্থূল সংকেত হবে HO। C6H12O6
এটারও 6 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে সি এর 6 এর ভাগ করে থাকবে একটা সি। হাইড্রোজেন আছে 12টা, 12 এর 6 দিয়ে ভাগ করলে থাকবে 2, তাহলে এটা হবে H2। আবার পরের 6 এর ভাগ করলে হবে 1, CH2O। H2 এর স্থূল সংকেত কত? তাহলে এখানে কিছু দিয়ে ভাগ করা যায় না, এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, ভাগ করতে হবে সবসময় দেখতে হবে যেটা দিয়ে ভাগ করা যায়। তাহলে H2 এর স্থূল সংকেত H2O হবে, এটা আর কিছু করা যাবে না। H2SO4 এর স্থূল সংকেত যদি দেখো কোনোটার মধ্যে 1 থাকে, 1, তাহলে ওটাকে আর ভাগ করা যাবে না। যেমন H2 এর মধ্যে অক্সিজেন আছে একটা, তাহলে এটার স্থূল সংকেত ওইটাই হবে। সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে সালফার আছে একটা, তাহলে এটার স্থূল সংকেত এটাই হবে, কোনো চেঞ্জ হবে না। যে কোনো একটা পরমাণু যদি শুধুমাত্র একটাই থাকে তাহলে তার স্থূল সংকেতের কোনো চেঞ্জ হয় না, তার আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই থাকে। বুঝেছো সবাই? বুঝছি স্যার। এখান থেকে স্থূল সংকেতের সংজ্ঞা শিখবা। এরপর আসা হচ্ছে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত কিভাবে বের করা যায়। শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত কিভাবে বের করা যায়। এখানে প্রথমে একটু বইয়ের নিয়ম দিচ্ছে, নিয়মগুলো আমরা এমনি একটু পড়ি, পড়ার জন্য আমরা আমাদের মতো করে বুঝবো। শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করার জন্য প্রথমে কি করতে হবে, 1 নম্বর ধাপে বলছে মৌলসমূহের শতকরা সংযুতিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এখানে পারমাণবিক সংখ্যা লিখছে, সংখ্যাটা কেটে দাও, সংখ্যা কেটে ভর লেখো। মেন বই, তোমাদের মেন বইয়ে সংখ্যাটা কেটে ভর লেখো। 122 স্যার ভরি লেখা। বল দেওয়া স্যার। স্যার বড় লেখা আছে তো। বইয়ে ভর আছে? জি স্যার। আমার বইয়ের সংখ্যাকে নাচা যাই হোক, মৌলসমূহের শতকরা সংযুতিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত যখন নির্ণয় করতে বলবে, প্রথম কাজ হচ্ছে মৌলসমূহের শতকরা সংযুতিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ফেলতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে ভাগফলগুলির মধ্যে যেই সংখ্যাটা ক্ষুদ্রতম থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলিকে আবার ভাগ করতে হবে। আচ্ছা, পরের টুকার দরকার নেই, এটুকু মনে রাখো। ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে আবার ভাগ করতে হবে। পরে বলছে মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে ওই পূর্ণ সংখ্যাগুলি বসায় দিলেই স্থূল সংকেত হয়ে যাবে। যদি 1 হয় তাহলে বসানোর দরকার নাই। যাই হোক, একটা অঙ্ক করি তাহলে বুঝবে, এমনি একটু ঝামেলা। যেমন দেখো উদাহরণ দিছে, ওই যে ভালো করে সবাই না বুঝলে বললো, কোন যৌগে কার্বনের শতকরা সংযুতি হচ্ছে 92.31%, আর হাইড্রোজেনের শতকরা সংযুতি হচ্ছে 7.69%। যৌগটির স্থূল সংকেত বের করো। কার্বনের সংযুতি কত দেয়া আছে? 92.31। হাইড্রোজেনের 7.69। লিমা বলো, লিমা। জি স্যার বলেন। কি বলছি? বুঝছি না স্যার কি বলছো। বুঝতে হবে তো, সবসময় কান খাড়া রাখতে হবে। ইয়াসিন কোশ্চেনটা পড়ো। ইয়াসিন, ইয়াসিন নাই, স্যার কোশ্চেনটা পড়ো। স্যার আমি পড়ি এখন। জি না, আপনি না। ধরা যাক কোন যৌগের কার্বন সংযুতি 92.31% এবং হাইড্রোজেন সংযুতি 7.69%। যৌগটির স্থূল সংকেত বের করতে হবে। তাহলে কার্বনের সংযুতি দেয়া আছে এবং হাইড্রোজেনের সংযুতি দেয়া আছে, স্থূল সংকেত বের করতে বলছে, তাই না? স্থূল সংকেত বের করার প্রথম যে ধাপ, এটা বলতে মৌলসমূহের শতকরা সংযুতিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে।
তাহলে আমরা প্রথমে লিখি, প্রথমে মৌলগুলির শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করি। মৌলসমূহের শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করি। তাহলে কার্বনের শতকরা সংযুতি কত দেয়া আছে এখানে? 92.31%। 92.31। এই শতকরা সংযুক্তিকে কার্বনের পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। কার্বনের পারমাণবিক ভর কত? 12 ভাগ 12। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে 7.69। এরপরে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কত পার্সেন্ট আছে? 7.69। এটাকে ভাগ করতে হবে এটার পারমাণবিক ভর দিয়ে। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 তাহলে 1 দিয়ে ভাগ করবো, ভাগ করলে 7.69 হবে। তাহলে ভাগ করার পর আমরা কয়টা সংখ্যা পেলাম? দুইটা সংখ্যা পেলাম না? জি কার্বনের ক্ষেত্রে পেলাম 7.69, হাইড্রোজেনের ক্ষেত্রে কত পেলাম? 7.69। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 7.69। দুইটা সমান, তাই না? জি সমান। অনেক সময় একটা ছোট পাওয়া যাবে, একটা বড় পাওয়া যাবে। যদি ছোট বড় পাওয়া যায়, ছোট যেটা থাকবে ওইটারে দিয়ে আবার এদেরকে ভাগ করতে হবে। ভাগফলগুলোর মধ্য থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে এই ভাগফলগুলোকেই আবার ভাগ করি। তাহলে কার্বনের ভাগফল কত পাইছিলা? 7.69। এই 7.69 কে সবচেয়ে ছোট সংখ্যা তো 7.69, এটা দিয়ে ভাগ করলাম, ভাগ করলে হয় 1। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে 7.69, এটাকে 7.69 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে 1। এখন এই ভাগ করে যে ভাগফলটা পাওয়া যাবে এটা এদের নিচে লিখে দিতে হবে। মানে কার্বন এবং হাইড্রোজেন এভাবে লিখলাম, একটা ব্র্যাকেট দিয়া এই ভাগফলটাকে নিচে লিখে দিতে হবে। বা ব্র্যাকেট ছাড়াও লিখে, সরি ব্র্যাকেট ছাড়া আলাদা আলাদা। এই মানগুলো মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলে স্থূল সংকেত পাওয়া যাবে। তাহলে এই যৌগটির স্থূল সংকেত হচ্ছে কার্বন আছে একটা, হাইড্রোজেন একটা, C1H1। এক থাকলে সাধারণত একটা আর দিতে হয় না, এই জন্য হচ্ছে CH। এটা একটু কম বুঝছো, আরেকটা একটু দিয়ে ওটা দিয়ে ভালো বুঝবা। এই যে এটা দিয়ে এখন এটা দিয়ে সুন্দর করে বোঝা যাবে। নুরি খেয়াল করে ভালো করে। হাইড্রোজেনের সংযুতি কত দেয়া আছে? 2.04%। সালফার, অক্সিজেন 30%। 65.30%। প্রথম কাজ কি আমাদের? এই কথা শোনা যায় না, জোরে বলো। প্রথম কাজ কি? সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। প্রত্যেকের আণবিক শতকরা সংযুতিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। হাইড্রোজেনের সংযুতি কত? 2.04। পারমাণবিক ভর কত? 1। তাহলে 2.04 কে 1 দিয়ে ভাগ করছি, ভাগ করলে ভাগফল কত হয়েছে? 2.04। সালফারের পারমাণবিক সংযুতি কত? 32.65। সালফারের পারমাণবিক ভর 33। এটা দিয়ে ভাগ করলে 1.02। অক্সিজেন 65.30। এটা দিয়ে ভাগ করলে 4.08। এখন দেখো এখানে তিনটার জন্য ভাগফল তিন রকম হয়েছে না? এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা ভাগফল? 1.02। এই 1.02 দিয়ে এখন আবার সবাইরে ভাগ করতে হবে। এই ভাগফলগুলির আবার 1.02 দিয়ে ভাগ করতে হবে। দেখো ভাগফলগুলির মধ্যে যেই সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলকে ভাগ করি। তাহলে হাইড্রোজেনের ভাগফল কত হয়েছিল? 2.04। বুঝছো কিন্তু না বুঝা বলো না কেউ। হ্যাঁ, হাইড্রোজেনের ভাগফল হয়েছিল 0.04। আর এই তিনটা ভাগফলের মধ্যে সবচেয়ে ছোট ভাগফল কত? 1.02। 1.02। তাহলে এই 2.04 কে 1.02 দিয়ে ভাগ করতে হবে।
মানে প্রত্যেকটা ভাগফলরে আমরা আবার সবচেয়ে ছোট ভাগফল দিয়ে ভাগ করবো আর কি। তাহলে 2.04 কে 1.02 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 2। সালফারের ক্ষেত্রে ভাগফল কত হয়েছিল? 1.02 1.02 আর সবচেয়ে ছোট ভাগফল কত? 1.02 1.02 থেকে 1.02 দিয়ে ভাগ করবা, ভাগ করলে হবে 1। অক্সিজেনের ক্ষেত্রে ভাগফল কত হয়েছিল? 4.01 08 4.08। আর সবচেয়ে ছোট 1.02 2.08 কে সবচেয়ে ছোট দিয়ে ভাগ করবা, ভাগ করলে ভাগফল কত হয়? 4। এখন এখান থেকে বুঝলাম হাইড্রোজেন আছে 2টা, সালফার আছে 1টা, অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে এইগুলিরে হচ্ছে এই মৌলের প্রতীকের পাশে লিখলেই হয়ে যাবে। এই মানগুলো এবং মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলে স্থূল সংকেত পাওয়া যাবে। স্থূল সংকেত হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা? 2টা 2। সালফার কয়টা? 1টা লিখবা 1। অক্সিজেন কয়টা? 4টি নিচে লিখবা 4। 1 তো আর লিখতে হয় না, তাহলে H2SO4। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। তাহলে তোমরা এখন হচ্ছে এটা নিজে নিজে করো সবাই, খাতায় দ্রুত করে আমাকে ছবি দাও পরেরটা, হাইড্রোজেন আর অক্সিজেনেরটা। এখন করতাম নি স্যার। কখন করবেন স্যার? সময় 2 মিনিট। 2 মিনিটের মধ্যে সবাই বুঝা করে আমাকে ছবি দাও। স্যার কোনটা করব? এই যে এটা হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন সবচেয়ে সংযুক্ত 11 আর অক্সিজেন হচ্ছে 88.89 এইটা। স্যার শেষ। সব শেষ? জি স্যার। আচ্ছা স্যার হ্যাঁ, বাকিরা স্যার গ্রুপ সবার শেষ? শেষ স্যার, আপনার দিতাম বুঝছো কোনো সমস্যা আছে? হ্যাঁ দিয়ে রাখো। গ্রুপ জি না স্যার, কোনো সমস্যা না। সমস্যা নাই তো? জি না। তাহলে যে কোনো যৌগের শতকরা সংযুতি দিলে স্থূল সংকেত বের করতে পারবো, তাই না?
জিওর ওকে, এখন শিখবো আমরা হচ্ছে আণবিক সংকেত বের করা। শতকরা সংযোজি থেকে কি বের করা? আণবিক সংকেত বের করা। তাহলে দেখো এখানে দেখো একটা সূত্র দেখো প্রথমে। আণবিক সংকেত সমান হচ্ছে স্থূল সংকেতের নিচে পিচ্ছি করে একটা এম লেখা দিবা। স্থূল সংকেত পর্যন্ত তো আমরা বের করতে পারবো, কোনো সমস্যা আছে? জি না স্যার। আর আণবিক সংকেত বের করতে হলে স্থূল সংকেত প্রথমে বের করতে হবে, তারপরে পিচ্ছি করে একটা কিনলে কি লেখা দিব আমরা? এন। N। এখন এই এন এর পরিচয়টা কি? এন এর পরিচয়টা হচ্ছে এন সমান যৌগের আণবিক ভর। তোমাকে যে যৌগের আণবিক সংকেত বের করতে হবে তার আণবিক ভর, এটা প্রশ্নে দেয়া থাকবে সবসময়, ভাগ স্থূল সংকেতের ভর। স্থূল সংকেতের ভর আমরা বের করতে পারবো। মনে করো একটা যৌগের স্থূল সংকেত হচ্ছে CH, তাহলে এটার ভর কত বলো? জি কি তাও স্যার? একটা যৌগের মনে করো স্থূল সংকেত বের হইছে CH, এই CH এর ভর কত? CH এর পর 13 স্যার 13। 13 জি 13। বুঝছি? জি স্যার। স্থূল সংকেত বের করতে পারলে স্থূল সংকেতের ভরও বের করতে পারবো, তাই না? জি স্যার। আর আণবিক ভর তো প্রশ্নে দেয়াই থাকবে। আণবিক ভরকে স্থূল সংকেতের ভর দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে যেটা পাওয়া যাবে ওইটার নামই হচ্ছে কি? এন। এন। স্থূল সংকেত এনটা বসাই দেবো, তাহলে আণবিক সংকেত হয়ে যাবে। তাহলে একটা করি আমরা না? কোশ্চেন পড়ো। এই কোশ্চেনটা কে পড়বা? স্যার আমি। পড়ো। আমি বললে আমি সাথে একটা নাম বলতে হবে। হ্যাঁ পড়ো। স্যার পেজ নাম্বার 124। কোথায় আছেন? পেজ তো আমি যখন পড়ি সাথে সাথে তোমরা পেজ উল্টাবা। জি স্যার আমরা উল্টাইছি। এই যে দেখো, এটা ধরা যাক কার্বন 92.31%। এটা আমার পেজ নাম্বারের সাথে তোমাদের পেজ নাম্বার অনেক সময় মিলবে না, তোমরা বইয়ে উল্টায় উল্টায় যাবা, বই সাথে রাখবো সবসময়। হ্যাঁ পড়ো। স্যার আমি পাইতেছি না, অন্য কেউ পরে পড়বো। পেজ নাম্বার 124। আমি পড়লাম সানিয়া। হ্যাঁ পড়ো 124 নম্বর। ধরা যাক কোনো যৌগের কার্বন সমান 92.31%, সরি 92.31%, হাইড্রোজেন 7.69% দেওয়া আছে। ওই যৌগে আণবিক ভর সমান 78, যৌগটির আণবিক সংকেত বের করতে হবে। কে পড়ো এখন? আগে যে পড়তে চাইছিলা কে? সুমাইয়া। মৌলগুলো শতকরা সংযুতিকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে। না না না, প্রশ্নটা বুঝছো কিনা আগে এটা বলো। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আণবিক সংকেত বের করতে হলে প্রথমে যেটা করতে হবে, আগে স্থূল সংকেত বের করতে হবে। আণবিক সংকেত বের করতে হলে অবশ্যই প্রথমে কি করতে হবে? স্থূল সংকেত বের করতে হবে। স্থূল সংকেতের প্রথম কাজ হচ্ছে শতকরা সংযুতিকে পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কার্বনের শতকরা সংযুতি কত? 92.31%। আর এটা পারমাণবিক ভর কত? 12। 12 ভাগ করলে হয় 7.69। হাইড্রোজেনের শতকরা সংযুতি 7.69 আর ই হচ্ছে 1, তাহলে এটাকে এটাতে ভাগ করলে 7.69। তাহলে এই দুটোটা সমান, কেউই ছোট কেউ বড় না, তাহলে এটা দিয়ে আবার প্রত্যেককে ভাগ করতে হবে। ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলিকে ভাগ করি। 7.69 কে 7.69 দিয়ে ভাগ করলে 11। এই মানগুলো এবং মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলে স্থূল সংকেত পাওয়া যাবে। কাজে যৌগটির স্থূল সংকেত কার্বন একটা, হাইড্রোজেন একটা, CH। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? জি না স্যার। তাহলে যৌগের স্থূল সংকেত CH হলে আণবিক সংকেত হবে CH এর নিচে N। আমরা বলছিলাম স্থূল সংকেত যেটা হবে তার নিচে একটা N বসাই দিলে কি হয়ে যাবে?
আণবিক আণবিক স্থূল সংকেত বের করে স্থূল সংকেতের নিচে ছোট্ট করে একটা এন বসাই দিলে কি হয়ে যাবে? আণবিক আণবিক সংকেত। এন এই নিচে আছে মানে কি সবার সাথে আছে, তাহলে হচ্ছে সিএন এইচ এন। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। যদি এইরকম থাকতো C3H4 নিচে এন, তাহলে পরের লাইনটা কি লিখতা তোমরা? তিন দিয়ে এন কে গুণ হইতো, গুণ হয়ে নাম হইতো 3n। 4 দিয়ে এখানে এন কে নাম হইতো, তখন গুণ হইতো 4n। এরকম হইতো। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আর এটার ভিতরে যেহেতু এক একই আছে তাহলে এইরকম হবে CnHn। তাহলে স্থূল সংকেত হচ্ছে CH, তাই না? তাহলে স্থূল সংকেত CH এর ভর কত? কার্বন 12 আছে একটা, 12 একে 12 যোগ 1 একে 1 সমান হচ্ছে 13। কনফিউশন আছে কোনো? না স্যার। প্রশ্নে আণবিক ভর কত দেয়া ছিল? এই যে দেখো, ওই যৌগের আণবিক ভর 78। 78। এটা প্রশ্নে দেয়া থাকবে সবসময়। আণবিক ভর হচ্ছে 78। হ্যাঁ, তাহলে অতএব এন মানে হচ্ছে আণবিক ভর ভাগ স্থূল সংকেতের ভর। তাহলে আণবিক ভর হচ্ছে 78 আর স্থূল সংকেতের ভর হচ্ছে 13। 78 প্রকাশ করলে হয় 6। তাহলে এন এর মান কত? 6 6। কাজেই যৌগটির আণবিক সংকেত হবে এন এর জায়গায় 6 বসায় দিবা। আমরা ধরে নিছিলাম আণবিক সংকেত হবে CN HN। এখন তো এন এর মান পেয়ে গেছি 6, তাহলে হবে C6H6। বুঝছি না কারো কোনো সমস্যা আছে? তাহলে আমাদের কি দেয়া থাকলে আমরা কি বের করতে পারবো? লিমা বুঝো নাই? লিমা মাইক অন করো। জি স্যার, বুঝছি না। কি বুঝো নাই বলো? প্রথম থেকে না শাসিত কোনটা? স্যার ও যে এন ওর মানটা কিভাবে বার হলো? আচ্ছা, এন এর মান বের হবে হচ্ছে স্থূল সংকেত বের করা তো বুঝছো তাই না? লিমা, স্যার স্থূল সংকেত বের করা পর্যন্ত বুঝছো? জন কথা বলে কে? স্যার বুঝছি না। স্যার সব মাইক্রোফোন অন করে বুঝতে দেন না। আচ্ছা, বাকি লিমা ছাড়া সবাই মাইক্রোফোন অফ করে দাও। দেখো, স্থূল সংকেত যদি CH হয় তাহলে আণবিক সংকেত হবে CH এর নিচে পিচ্চি করে একটা এন দিতে হবে। তাহলে CH এর নিচে পিচ্চি করে এন দিলে তাহলে CnHn। এটা হচ্ছে আণবিক সংকেত। এখন আমরা এন এর মানটা জানি না। এন এর মান কেমনে বের করব? এন এর মান বের করার নিয়ম হচ্ছে এই যে এই সূত্র দিয়ে বের করবা। উপরে থাকবে যৌগের আণবিক ভর, নিচে থাকবে স্থূল সংকেতের ভর। স্থূল সংকেতের ভর কোনটা? তুমি যে স্থূল সংকেত বের করছো CH, এই CH এর ভরটাই হচ্ছে স্থূল সংকেতের ভর। এখানে কার্বনের ভর হচ্ছে 12, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাহলে 12 আর 1 হচ্ছে 13। তাহলে স্থূল সংকেতের ভর হচ্ছে 13। আর উপরে হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কোনটা প্রশ্নে দেয়া থাকবে সবসময়। তোমার যেটা আণবিক সংকেত বের করতে বলবে তার আণবিক ভর কত এটা প্রশ্নে দেয়া থাকবে। যেমন এই যে এখানে বলে দিচ্ছে এই যৌগের আণবিক ভর 78। তাহলে এই আণবিক ভরের জায়গায় বসাবো 78, আর স্থূল সংকেত তুমি যে স্থূল সংকেত বের করবা ওইটার ভর বের করবা 13। 78 ভাগ 13 সমান হচ্ছে 6। এখন ওই যে CnHn লিখছিল এখানে n এর মান 6H6। লিমা বুঝছো? লিমা স্যার বলো। বুঝছি স্যার। ওকে, এতক্ষণ আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করলাম, আর এখন হচ্ছে এটা উল্টা, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়। তোমাদের 2 মিনিট সময় দিলাম, সবাই আগে এটা একবার রিডিং করো, জাস্ট 2 মিনিটের মধ্যে। রিডিং করার পরে 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, নামাজের সময় চলে যাচ্ছে।
স্যার পড়ছি। ওদের চ্যাপ্টারটা শেষ হয় না না? 40 140 পর্যন্ত। করছি স্যার। হুম, ঠিক আছে। বুঝছো না বুঝাই দিব? আচ্ছা, সহজ কথা হচ্ছে যদি আণবিক সংকেত দেয়া থাকে সেখান থেকে আমরা স্থূল সংকেত বের করতে পারবো। আণবিক সংকেত দেয়া থাকলে স্থূল সংকেত কেমনে বের করার নিয়ম হচ্ছে, যেমন ধরো C6H12O6, তাহলে এটা হচ্ছে একটা আণবিক সংকেত। কি বলে এটা থেকে স্থূল সংকেত বের করো, তখন দেখতে হবে কোন সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করা যায়। এই যে এখানে সবাইকে 6 দিয়ে ভাগ করা যাবে না, 6 দিয়ে 6 কে ভাগ করা যায়, 6 দিয়ে 12 কে ভাগ করা যায়, 6 দিয়ে 6 কে ভাগ করা যায়। যেটা দিয়ে ভাগ করা যায় ওটা দিয়ে সবাইকে ভাগ করে দিবা। 6 রে 6 দিয়ে ভাগ করলে 1, 12 রে ভাগ করলে 2, আবার 6 রে ভাগ করলে 1। তাহলে C1H2O1 বা সংক্ষেপে লিখলে CH2O, এক থাকলে ওটা লিখতে হয় না। এটাই হচ্ছে স্থূল সংকেত। তাহলে একটা যৌগ যদি এরকম থাকে C6H6, এটার নাম হচ্ছে বেনজিন বলছিলাম আমরা। তাহলে এটার মধ্যে 6 আছে, এটার মধ্যে 6 আছে, দুইটারই 6 দিয়ে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তার মানে CH। যদি এরকম থাকে, মনে করো C2H4, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করা যাবে? C2H4 এখানে সবাইকে কত দিয়ে ভাগ করা যাবে? এই শোনা যাচ্ছে না? জি শোনা যায়। কত দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়া দিয়ে। স্যার। যদি ভাগ করে দেই তাহলে এটা C2 হয়ে যাবে C, আর H4টা হয়ে যাবে H2। এটাই হয়ে যাবে স্থূল সংকেত। তাহলে এখানে ভিতরে কি লিখছে এগুলো এত চিন্তা করার দরকার নাই। সহজ কথা হচ্ছে আণবিক সংকেত থেকে আমরা স্থূল সংকেত বের করতে পারি কিনা। H2SO4 এখানে কত দিয়ে ভাগ করা যাবে? 2। সালফার কয়টা আছে? একটা। সালফার কয়টা আছে? সালফার একটি। একটা। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে? জি না। যাবে না। তাহলে এটাকে কিছুই করা যাবে না, যেরকম আছে এরকমই থাকবে। এটা আণবিক সংকেত যা, স্থূল সংকেত তাই। যেমন পানি, এখানে অক্সিজেন আছে একটা, তাহলে এটাকে কিছু দিয়ে ভাগ করা যাবে না। এটা পানির আণবিক সংকেত, আবার এটাই হচ্ছে পানির স্থূল সংকেত। সমস্যা আছে? জি না তাহলে স্যার। আজকে